হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিডিএ টেস্ট পেপারে যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আমার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে গণিতের উপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে 13 নম্বর যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 12 নম্বর অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। পরপর ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিচ্ছি। তোমরা পারলে বরং 1.5 করে বা 1.25 স্পিড করে বরং চালিয়ে নাও, কিন্তু কেউ স্কিপ করো না, তাতে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস কিন্তু বুঝতে পারবে না। তো তাই বলছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেষে লাইক করে দিয়ে যাও। তো বেশি সময় নষ্ট নিব না। আজকে আমরা পেজ নাম্বার, তোমরা দেখবে পেজ নাম্বার 381 পেজের যে সেটটি রয়েছে গণিতের উপরে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলছে 4x টাকার x বছরের সরল সুদ 2x টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে বলে দিয়েছে কত, 4x টাকা। তাহলে পি আমার কত বলে দিয়েছে, 4x, ঠিক। আচ্ছা, কত বছরে, টি এক্স বছরের, আর আর কত সরল সুদের হার আমার জানা নেই, তাই আমি ধরে নিলাম r% সরল সুদের হারে। সময় হচ্ছে এক্স বছর, পি আর টি বাই 100। এটাই বলছে কি আমাদের 2x টাকা সুদ। তাহলে আই সমান এটা পি আর টি বাই 100, পি আর টি বাই 100 সমান কত লিখবো আমি, 2x টাকা লিখবো, ঠিক। তাহলে এইখান থেকে আমি কার মান বের করব, সরল সুদের হার অর্থাৎ আর এর মান বের করব। দেখো আর সমান কত হবে, 2x গুণিতক 100 হয়ে যাবে, আর এদিকে 4x এবং x ভাগ হয়ে যাবে, একটা x কাটবে। দেখো 4 2 2 4, 2 50 100। তাহলে আসছে কত আমাদের, 50/x%। অর্থাৎ অপশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরের পেজে রয়েছে, দেখো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আই, আই সমান পিআরটি বাই 100। এটাই সমান বলে দিয়েছে শর্তে আমার 2x টাকা দেওয়া রয়েছে। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো বলছি যে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে কখন বাস্তব হবে, এদের মধ্যে কোন শর্তটা আমি নিব যেখানে এই 2ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। তোমাদের একটা কথা বলছি, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যে আমাদের মেন ফর্মুলা কি রয়েছে, ax² প্লাস bx প্লাস সি। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন হবে, যখন নিরূপক 0 হয়, নিরূপক গ্রেটার দেন 0 হয়, ইকুয়াল 0 হয়। মানে আমি কি লিখবো, নিরূপক যদি গ্রেটার দেন অর ইকুয়াল অর্থাৎ বড় অথবা সমান কার থেকে হয়, 0-র সঙ্গে, তখন আমাদের কি হবে, বাস্তব বীজ হবে। নিরূপক মানে কত, b² মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এবারে এইখানে যেটা দেওয়া রয়েছে দেখো, এখানে b মানে হচ্ছে b², কিন্তু এই b এখানে কত হবে, দেখো এখানে b হচ্ছে আমাদের 2b, ঠিক। তার মানে আমি এখানে কি বসাবো, b এর জায়গায় বসাবো 2b এর হোল স্কোয়ার, ঠিক, মাইনাস 4ac, 4 ইন্টু এ কত, এই রয়েছে, দুটো সেম রয়েছে তাই এ লিখবো আমি। সি কত রয়েছে, এখানে সি রয়েছে, শুধুমাত্র বিটা 2b রয়েছে, তাহলে সি লিখবো। গ্রেটার দেন অর ইকুয়াল কি লিখবো, 0, ঠিক আছে। তাহলে 2b² মানে কত, 4b² মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0 ইকুয়াল, অর কি হবে, 4b² গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে মাইনাস এদিকে এলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 4ac, অর 4 যদি কেটে দিই পড়ে থাকবে কত, b² গ্রেটার দেন অর ইকুয়াল ac। তাহলে এই যে শর্তটাও থাকতে পারে, যে কোনো শর্ত তোমাদের এখানের মধ্যে যে কোনো শর্ত কিন্তু অপশানে দিতে পারে। তো আমরা কিন্তু এতদূর এলাম কেন, কারণ এই ডির দাগের উত্তরে কিন্তু b² গ্রেটার দেন ac রয়েছে, তাই অ্যান্সার হবে b² গ্রেটার দেন অর ইকুয়াল ac। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো, বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে। আমরা প্রথমে ছবিটা অঙ্কন করব। কি বলেছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জ্যা। তাহলে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, কেন্দ্র নিব। ওকে,
জ্যা অঙ্কন করব, নাম দিলাম এ বি, কেন্দ্রের নাম দিলাম ও, কেন্দ্র থেকে ওই জ্যায়ের মধ্যে দূরত্ব কত আমি বের করব, এটাকে নাম দিলাম ধরো আমি ডি। ওকে, তাহলে ওডি দূরত্ব আমি নির্ণয় করব, যেখানে এ বি এর আমার মান বলে দিয়েছে কত, এ বি সমান দ এ বি সমান কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে হচ্ছে কি আমি যদি ও এবং বি যোগ করি এটা কত হবে, নিশ্চয়ই ও বি সমান কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো একটা জিনিস, জ্যায়ের উপর ওডি এর দূরত্ব বলেছে, তার মানে কি দূরত্ব বের করব আমি, নিশ্চয়ই লম্ব দূরত্ব বের করব। ঠিক, আচ্ছা তোমরা একটা বৃত্তের ধর্মের কি কি পড়েছিলে, দেখো বৃত্তের যে প্রপার্টিস গুলো ছিল সেখানে কি ছিল, যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ও বিন্দুতে এই জ্যাটি সমদ্বিখণ্ডিত হবে, মানে এ ও যে দূরত্ব হবে ও বি ও সেই দূরত্ব হবে, তার মানে আমি যদি ও বি বের করাই, ডিবি সরি ডি, এটা ডি, ডিবি বের করাই, ডিবি এর দৈর্ঘ্য কত হবে, 12/2 সেন্টিমিটার, মানে হচ্ছে 6 সেন্টিমিটার, কারণ এদিকেরটাও 6 সেন্টিমিটার হবে, এইটাও 6 সেন্টিমিটার। ওকে, এবারে দেখো ও বি ডি, এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের ও বি কি অতিভুজ, ও বি ও ডি হচ্ছে কি লম্ব, ডিবি হচ্ছে কি আমাদের ভূমি, তাই অতিভুজ সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাদের লম্বের দৈর্ঘ্য দেওয়া নেই, মানে ও বি আমার দেওয়া নেই। ঠিক আছে, আমার ও বি বের করবো, তাহলে ও বি সমান কত হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত এখানে 12, তাহলে 12√12 মাইনাস ভূমি স্কোয়ার মানে 6 স্কোয়ার। ঠিক, তাহলে কত বেরোবে এখানে, 144 মাইনাস সরি, ওবি মানে 10, 10, 10 10 কত, 100 মাইনাস 36, কত আসছে তোমার 64, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু মন দিয়ে যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এটা খুব সহজ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো বলছে যে আম, এ, আচ্ছা এখানে অ্যান্সার কোনটা আট হবে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 4 দাগ বলেছে ট্যান থিটা সমান কট থিটা হলে থিটা এর মান নির্ণয় করতে বলেছে। ট্যান থিটা সমান যদি কট থিটা হয়, আমি লিখবো ট্যান থিটা সমান কট থিটা, কট থিটাকে লিখতে পারি না ট্যান π/2 মাইনাস থিটা, কারণ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, কট থিটা, তাই এইটাকে এইভাবে লিখলাম। এখান থেকে পাবো কি আমি, থিটা সমান হচ্ছে π/2 মাইনাস থিটা, তাহলে পাবো কত, 2 থিটা, এই থিটা এদিকে এলে 2 থিটা হয়ে যাবে, 2 থিটা সমান π/2, তাহলে থিটা সমান হবে π/4, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে আমাদের কত, অপশন বি, অর্থাৎ থিটা এর মান হবে π/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন যাব 5 দাগ, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে তাদের ব্যাসার্ধের মান কত হবে। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2πr/h, এইটা কার সঙ্গে সমান হবে, ওর আয়তনের সঙ্গে সমান হবে, সমান πr²h। ঠিক, তাহলে এটার সঙ্গে যদি সমান হয় তার মানে এখান থেকে আমি আর বের করতে পারবো, দেখো দুদিকে এইচ রয়েছে কেটে যাবে, পাই কেটে যাবে, একটা আর কেটে গিয়ে এইদিকে একটা আর পড়ে থাকবে, তাহলে আর সমান কত একক হচ্ছে, 2 একক হচ্ছে। ঠিক, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। দেখো প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত হবে। আচ্ছা প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা মানে কি বোঝাতে চাইছে, মানে 1 থেকে শুরু করব আমি, 2, 3, এইভাবে কত দূর যাব আমি, 30টা যাব। আচ্ছা তাহলে এন সমান এখানে কত, টোটাল সংখ্যা কত আমাদের 30টাই রয়েছে। আচ্ছা এন যদি 30 হয় তাহলে জোড় সংখ্য কি রয়েছে এখানে। ঠিক, তাহলে জোড় সংখ্য থাকার যে আমার নিয়ম কি ছিল, যে n/2 এবং n/2 +1, এই যে দুটো এত তম পদের যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে n/2 মানে কত হবে, 30/2 মানে 15 হবে। ঠিক, 15, আর একটা কত হবে 16। ঠিক আছে, তাহলে 15তম পদ এখানে 15ই রয়েছে, 16তম পদ কত থাকবে, 16ই থাকবে, কারণ 1 থেকে শুরু হয়েছে, তাই আমি কি করব, 15 + 16
2 করলে কত হবে দেখো, 31/2 মানে 15.5 হবে এখানে সঠিক উত্তর। এটাই তো হচ্ছে আমাদের মধ্যমা। দুটো n তম পদ, n/2 তম পদ আর n+1/2 n/2+1 এই তম দুটো পদের যোগফল করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের মধ্যমা। তাই আমি অ্যান্সার পেলাম কি 15.5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। দেখো শূন্যস্থান পূরণ 1 নম্বরের প্রশ্ন আমি কমপ্লিট করে দিলাম। নেক্সট বলেছে, দেখো বলছে বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর তার বন্ধু ওই ব্যবসায় যোগ দেন। ঠিক আছে, ইহা এক প্রকার ড্যাশ কারবার। এটা অবশ্যই কি হবে, মিশ্র অংশীদারি কারবার। কেন? কারণ আমি আগের ভিডিওগুলোতেও বলেছি মিশ্র এবং সরল দু রকমের অংশীদারি কারবার হচ্ছে সমান সময় নিয়ে থাকলে সেটা হচ্ছে আমাদের সরল অংশীদারি কারবার। কিন্তু এখানে মিশ্র কেন? কারণ হচ্ছে কি এখানে 4 মাস পরে বন্ধু যোগ দিয়েছে, তার মানে এখানে কিন্তু সময় আগের যে বন্ধুগুলো কি ছিল, আগের মাসগুলো খেটেছে, তার মানে সমান সময় হচ্ছে না। তাই অ্যান্সার হবে মিশ্র অংশীদারি কারবার। নেক্সট প্রশ্ন 2 এর দাগ দেখো, এক্স জেটের সঙ্গে ভ্যারিজেস ওয়াই জেটের সঙ্গে বলছে এক্স প্লাস ওয়াই কার সঙ্গে থাকবে ভ্যারিজেস। ওকে, তাহলে এক্স সমান এক্স ভ্যারিজেস জেড মানে কি লিখতে পারি, এক্স সমান কে জেড। ঠিক, ওয়াই সমান লিখতে পারি, এটা k1 যদি দিই এটা k2z লিখতে পারি আমি। ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেনে কি দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই তাহলে কত পাবো আমি, k1 প্লাস k2 ইন্টু জেড, কারণ দুটো থেকে জেড রয়েছে, জেড কমন নিয়ে নিয়েছি আমি। ঠিক আছে, তার মানে এখান থেকে লিখতে পারি x1 প্লাস ওয়াই সমান আমি kz লিখতে পারি, যেখানে k এগুলো কি k1 নট ইকুয়ালস টু 0, k2 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে k1 প্লাস k2 নিশ্চয়ই নট ইকুয়ালস টু 0 হবে, তার মানে k ও কি হবে, নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে x প্লাস ওয়াই কে আমি লিখতে পারি না ভ্যারিজেস জেড, তাহলে অ্যান্সার কি হবে আমার এখানে জেড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে দেখো, একটি লেবুকে সমান 4 ভাগ করলে প্রতি খণ্ডের তল সংখ্যা কত হবে। তল সংখ্যা কত হবে, অবশ্যই কটি তল হবে এখানে, 3টি তল হবে। ঠিক আছে, ক ভাগে ভাগ করছে, 4 ভাগে ভাগ করছে, তাহলে অবশ্যই কতগুলো তল হবে এখানে, 3টি তল হবে, কারণ দুটো সমতল একটা বক্রতল চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দুটি কি হবে। এটা হবে কি সদৃশ্য ত্রিভুজ হবে, ঠিক না। সদৃশ্য ত্রিভুজ বাহু, অনুরূপ বাহু যদি সমানুপাতি হয় সদৃশ্য কোণী ত্রিভুজ হবে। নেক্সট কোশ্চেন দেখো, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 2 বলে দিয়েছে, sec টু দা পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দা পাওয়ার 4 থিটা কত হবে। দেখো sec টু দা পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দা পাওয়ার 4 থিটা, এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। ঠিক, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু কি লিখবো, a মাইনাস বি। ওকে, এবারে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান বলে দিছে কত, 2। আচ্ছা, এটা কত হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, এটা আমরা সূত্র জানি। তাহলে অপশন হবে কিন্তু অ্যান্সার হবে অ্যাকচুয়াল 2। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 6 এর, x1 x2 x3 xn রাশিগুলির যৌগিক গড় x বার হলে এই রাশিটির যৌগিক গড় কত হবে। দেখো খুব সহজ অঙ্ক এটা, কিন্তু এটা কিভাবে করব আমরা, এটা কিভাবে করব দেখো, এখানে দেখো এ প্লাস x1 এ প্লাস x2 এ প্লাস xn, তার মানে এই সবগুলোকে যদি আমি যোগ করে ফেলি, সবগুলোকে কি করি আমি যোগ করে ফেলি, তার মানে আমি কি পাবো দেখো, এ এন পাবো। এ কতগুলো রয়েছে এখানে, এন সংখ্যক রয়েছে, তার মানে এ ইন্টু এন প্লাস x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 কি লিখবো, xn। তাহলে এইটা আমি কি পাচ্ছি। তাহলে এই রাশিগুলির যৌগিক গড় বের করতে হলে কি করবো, এইগুলো যোগ করে n দিয়ে ভাগ করবো, দিলেই তো যৌগিক গড় পাবো। ঠিক, এবার এইখান থেকে কি পাবো দেখো, এ এন বাই এন প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই কি পাচ্ছি, n পাচ্ছি। ঠিক, তার মানে দেখো n কেটে গেলে পড়ে থাকছে a, আর এইটা মানেই কিন্তু আমার এক্স বার। কেন, এইটাই হচ্ছে এই রাশিগুলোর গড় বলে দিচ্ছে এক্স বার, তাহলে এই রাশির গড় মানে কি x1 x2 x3 xn বাই n। তাহলে এইটাকে আমি লিখতে পারি, তাহলে অ্যান্সার হচ্ছে কি a প্লাস এক্স বার। ওকে, a প্লাস এক্স। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব।
দেখো নেক্সট প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা। বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা, এটা কি ঠিক বলেছে? আচ্ছা 10% 100 টাকা, তাহলে পি আর মানে 10 টি 1 বছর বাই 100, এটা কত হচ্ছে আমাদের? 100 কেটে গেলে পাচ্ছি আমরা 10 টাকা। তাহলে সরল সুদ কত হচ্ছে? আই সমান 10 টাকা। এবারে চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন মাইনাস 1 হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি এর মান কত? 100। আচ্ছা 1 প্লাস আর মানে কত? 10 বাই 100 হোল টু দা পাওয়ার এন মানে 1 মাইনাস 1, এটা পাচ্ছি আমি। তাহলে 100, এটা পাবো কি 1 প্লাস 10 বাই 100 মাইনাস 1 পাবো, ঠিক? তাহলে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে 100 গুণিতক 10 বাই 100, 100 কেটে গেলে এটাও কত পাচ্ছি আমি? 10 টাকা পাচ্ছি। তাহলে দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? না, এটা দুজন সমান, তার মানে এক পার্থক্য দিয়েছে। তাহলে অ্যান্সার কি লিখবো আমি? এটা মিথ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন বলছে সূর্যের উন্নতিকোণ হ্রাস পেলে কোন স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য হ্রাস পায়? দেখো সূর্যের উন্নতিকোণ হ্রাস পেয়েছে, ধরো প্রথমে ছায়ার দৈর্ঘ্য এটা ছিল, ঠিক আছে, থিটা ছিল। এবারে ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোণ, এটা উন্নতি কোণ হ্রাস পেলে মানে কি? থিটা কি হবে? কমে যাবে নিশ্চয়, এদিকে আসবে না। থিটা কমবে মানে কি? এই দিকে কি হবে? থিটা এইদিকে কমবে, যত আমি সামনের দিকে এগোবো থিটা কি হবে? কমে যাবে। আর এইদিকে যত আসবে কি হবে? থিটা এদিকে হলে ডিক্রিজ ইনক্রিজ করবে, মানে বাড়বে, এদিকে হলে কমবে। তাহলে থিটা আমার কি হলো? কমে গেল। বলছে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে কি? ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে এখানে বলো? আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে। আগে এখান থেকে এতটা ছিল, এখন কিন্তু বেড়ে গেছে। তাই অ্যান্সার কিন্তু এটাও কি হবে? আমাদের বৃদ্ধি পাবে হবে। তাই অ্যান্সার হবে আমাদের মিথ্যা। ওকে, তাহলে 2 এর দাগের অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট 3 এর দাগের কোশ্চেনে যাব। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়? অবশ্যই ঠিক কথা বলেছে। দেখো অর্ধবৃত্ত যদি আমি এখানে টানি, তোমাদের এটা প্রয়োগ রয়েছে। তাহলে অর্ধবৃত্তের যে কোণ হবে, এবার বলছে যদি আমি আমি বৃত্তাংশ নিয়ে নিই, ক্ষুদ্রতর বৃত্তাংশ নিয়ে নিই, তাহলে দেখো আমি এটা অর্ধবৃত্ত ছিল, একটু কমিয়ে যদি নিই, এখানে নিলাম আমি, বৃত্তটা কি হলো? কমে গেল। তার কি হচ্ছে দেখো, তাহলে এটা 90 ডিগ্রি হলে দেখো এটা কি হচ্ছে? স্থূলকোণ হচ্ছে না? কোণ স্থূলকোণ হচ্ছে, মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। যখন আমি বড় নিয়ে নিব না, এখানে অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ বলেছে, যদি বড় নিয়ে নিই তখন কিন্তু আমাদের এটা কি হবে? সূক্ষ্মকোণ হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। কিন্তু যেই আমি ছোট নিয়েছি মানে বৃত্তাংশস্থটা, তখন কিন্তু কোণটা বেড়ে যাচ্ছে 90 ডিগ্রির থেকে, তার মানে অ্যাকচুয়াল এটা কি হবে? অ্যান্সার সত্য। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। প্রত্যেকটা জিনিস ডিটেল বলে দিচ্ছি, একটু মন দিয়ে তোমরা শুনে নাও। সবাইকে বলবো খাতা পেন বের করে লিখে নাও যেগুলো বলছি। এটা প্রয়োগ রয়েছে তোমাদের আগের এতেও আমি বলেছিলাম, পেজ নাম্বার দিয়েও বলে দিয়েছিলাম, তো তোমরা অবশ্যই সেগুলো নিশ্চয়ই দেখে রেখেছো। আর দেখোনি যারা, প্লিজ দেখে নাও, অনেকটা তোমাদের উপকারে লাগবে। ওকে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার কি হবে? আচ্ছা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক, তাহলে ঘনকের আমার বলে দিয়েছি কি? এর মান কত বলে দিয়েছি আমাদের? 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের 4a²। 4a² মানে কি? 4 × 4 স্কোয়ার। 4 × 4 স্কোয়ার কত হবে? 4 × 4 = 16, 4 কত? 64 বর্গ সেন্টিমিটার। তাহলে অপশন দেখো এখানে 64 দেওয়া রয়েছে, তার মানে এই 4 এর দাগেরও অ্যান্সার হবে কি আমাদের? সত্য। ওকে, নেক্সট 5 এর দাগের কোশ্চেন দেখো, x² - x+2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে কি? আচ্ছা এটা বের করানোর জন্য কিন্তু আমাকে কি করতে হবে? নিরূপক বের করতে হবে। যদি নিরূপকটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়ে যায়, তাহলে আমি বাস্তব লিখতে পারবো আমি। তাহলে এর নিরূপক কত হবে? নিরূপক কি হতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, দিলেই আমি কি পাবো? বাস্তব পাবো। না হলে কিন্তু কি হয়ে যাবে আমাদের? মানে যেটা অবাস্তব হয়ে যাবে। তাহলে বি² নিরূপকের মানে বি² - 4ac, তাহলে বি² এখানে কত? তাহলে -1, বি মানে কত? এখানে -1 এর হোল স্কোয়ার -4, এ কত এখানে? x² এর সহগ 1, সি কত এখানে? সি মানে যেটা কনস্ট্যান্ট টার্ম হবে 2, তাহলে হচ্ছে কত? 1 - 4 × 2 = 8 -7, -7টাই গ্রেটার দেন 0 না লেস দেন 0,
তার মানে এখানে কিন্তু বাস্তব পাবো না আমি, অবশ্যই এখানে কাল্পনিক পাবো, যেটা অবাস্তব পাবো, তাই অ্যান্সার লিখবো হবে এখানে কিন্তু মিথ্যা। ঠিক আছে, তাহলে বাস্তব বীজ কিন্তু এদের নেই, এদের কি ইমাজিনারি যেটা হচ্ছে অবাস্তব বীজ রয়েছে, কারণ নিরূপক <0 হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, ভিআই ওজাই এর দ্বারা কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমার মান নির্ণয় করা যায় কি? অবশ্যই নির্ণয় করা যায়, অবশ্যই নির্ণয় করা যাবে। নেক্সট সত্য হবে, এগুলো মনে রাখবে তোমরা। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন 4-এর দাগ, এবারে 2 নম্বরের প্রশ্ন করবো। এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। এরপরে আরো 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, সবাইকে বলবো স্কিপ করে দেখো না, ঠিক আছে? তাতে কিন্তু অনেক জিনিস কিন্তু তোমরা মিস করে যাবে বলার মধ্যে, ঠিক আছে? তো যদি ভালো লেগেছে এতক্ষণ অবধি প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে 6 মাস অন্তর সুদের পর্বে 6 মাস অন্তর সুদের পড়বে 10%, তাহলে অন্তর কত মাস অন্তর? 6 মাস অন্তর। 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি বলেছে, সুদের পর্ব চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দিচ্ছে, আর সমান 10%। ভালো করে মন দিয়ে শুনবে অঙ্কটা, খুব ভালো অঙ্ক, এইরকম অঙ্ক তো একটা পাবেই পাবে। কত টাকার পি বলে দিয়েছে আমাদের? 3200 টাকা, ঠিক। আচ্ছা, টি বলে দিয়েছে কত? 1.5 বছর। 1.5 বছর মানে অ্যাকচুয়ালি 2 একে 2 প্লাস 1, 3/2 বছর। ওকে, এখানে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি করবে, বছরে তোমাদের সুদের পর্ব বের করে নেবে, বছরে সুদের পর্ব যত মাস অন্তর দিক না কেন, বছরে সুদের পর্ব কিভাবে বের করে? 12কে যত মাস অন্তর দিবে না ওইটা দিয়ে ভাগ করে দিবে। 6 মাস অন্তর দিবে, তার মানে নিশ্চয়ই বছরে 2 বার দিবে, তাই এটা কি হবে? 2 বার 6 2 12, 2 বার দিবে, তাহলে সুদের পর্ব কত? 2 বার। এবারে যেটা বলবো মন দিয়ে শুনে, এইভাবে অঙ্কগুলো যদি করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার n-1, ঠিক। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি, কিন্তু যখন আমার সুদের পর্ব দেওয়া থাকবে সেটা কিন্তু একটু চেঞ্জ হবে। পি এর মান কত এখানে? 3200 বলে দিচ্ছে, তাই লিখবো কত আমি? 3200 ইন্টু, আচ্ছা 1 প্লাস আর কত আছে? 10%, কিন্তু কি করবে তোমরা? দুয়ের যতগুলো পর্ব বেরোবে সেইটাকে ভাগ করে দিবে আমাকে, ঠিক আছে? দেখো আর এর জায়গায় আমি 10 না লিখে কত লিখলাম? 10/2, কারণ পর্ব দিয়ে ভাগ করেছি। এবার এন এর সময় কি লিখবে? 3/2 বছর ছিল, এন এর জায়গায় গুণ করে দিবে, একদম ইজি নিয়ম। ওকে, আর কে যেটা তোমার কি থাকবে? চক্রবৃদ্ধি সুদের হার যেটা থাকবে সেটাকে পর্ব দিয়ে ভাগ করে দিবে, আর এন কে পর্ব দিয়ে গুণ করবে, ব্যাস এইটুকু হচ্ছে কাজ, দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এটাকে জটিল ভাবে নিবে না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। 3200, এটা কত হবে দেখো? 1 প্লাস এটা হবে 10, 10-এ 100 মানে হচ্ছে 1/20, কেটে গেলে কত আসছে তোমার? হোল কিউব -1, ঠিক আছে? তাহলে 3 2 0 0 গুণিতক এটা হবে তোমাদের 21/20 হোল কিউব -1। এবারে তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তোমাদের যে অ্যান্সারটা বেরোবে না সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। অ্যাকচুয়াল এখানে অ্যান্সারটা বেরোবে কিন্তু 504.4 এইরকম কিছু একটা বেরোবে, ঠিক আছে? তোমরা একটু ক্যালকুলেশনটা প্লিজ দেখে নিবে। ওকে, তো এই হচ্ছে অঙ্কের রুলটা, শুধু জেনে রাখো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। একটি যৌথ ব্যবসায় মহেশ রমেশের মূলধনের অনুপাত 2:3, মহেশ ও আশিফের মূলধনের অনুপাত 3:4, ঠিক আছে? বছরের শেষে 4600 টাকা লাভ হলে রমেশের লাভ্যাংশ কত হবে? কত টাকা লাভ হচ্ছে? 4600 টাকা। খুব ভালো অঙ্ক দিয়েছে, একটু অন্যরকম টাইপ দিয়েছে, ঠিক আছে? দেখে নাও তোমরা। দেখো, তাহলে মহেশ ও রমেশ, আমি মহেশকে এম লিখছি, রমেশকে আর লিখছি, তাহলে মূলধনের অনুপাত কত বলে দিচ্ছে? 2:3। আবার বলছে মহেশ রয়েছে এবং আশিফ রয়েছে, এ লিখছি, এটা কত বলেছে আমাকে? কত বলেছে? 3:4, ঠিক আছে? এবারে দেখো এখানে মহেশ 2 রয়েছে, এখানে মহেশ কত রয়েছে? 3 রয়েছে, ঠিক আছে না?
তাহলে কারণ মহেশ এখানে 2 3, কিন্তু আমাকে অংশীদারি ব্যবসা যখন যুক্ত হবে নিশ্চয়ই একজন মানুষ দুভাবে থাকবে না। মহেশের কি হবে, অনুপাতটা নিশ্চয়ই সমান হবে, অনুপাতে যেটা থাকবে। তাহলে 2 3 কে আমি সমান করতে হলে কি করব আমি এখানে, নিশ্চয়ই 2 এর সঙ্গে আমি যদি 3 গুণ করি আর 3 এর সঙ্গে 2 গুণ করি, দেখো এখানে 6 হবে, এখানে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক না? তার মানে এইটাকে আমি কিভাবে লিখবো, দেখো 2:3 কে আমি লিখতে পারি না, এইভাবে লিখতে পারি, আমি লিখবো 3 গুণ করব 6 অনুপাত 9। দেখো এটাও মানে 2:3, এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে কি লিখবো, দেখো 3 2 6 আর 4 2 8, এটাও কাটাকাটি করলে 3:4 পেয়ে যাব, ঠিক আছে? এবারে আমি কি করব, মহেশ রমেশ এবং, তাহলে মহেশ রমেশ এবং কে রয়েছে, আসিফ, এদের অনুপাত কত হবে, তাহলে মহেশের 6, রমেশের 9, আসিফের কত পাচ্ছি 8, ঠিক আছে না? কিন্তু এই যে টাকাটা, এইটা কি মূলধনের অনুপাত, ঠিক আছে না? এই যে মূলধনের অনুপাত যেটা আমি পাচ্ছি, এই টাকাটা কার ভাগ হবে, লাভের অনুপাতে ভাগ হবে, দিলে আমি লাভ্যাংশ তো পাবো, ঠিক আছে না? তার মানে চেয়েছে কার, রমেশ, রমেশ কত নম্বরে রয়েছে, 9 রয়েছে, তাহলে রমেশের যে লাভ্যাংশ হবে সেটা কত, 9 বাই আনুপাতিক ভাগার 9 6 15, 8 কত, 23, 23 গুণিত 4600, এত টাকা কি হবে, রমেশের লাভ্যাংশ হবে। তাহলে 23 2 200, 9 2 1800 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাব, 3 দাগ। বলছে দেখো এ ও বি এর মান কত হলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস -10 সমীকরণের বীজদ্বয় -2 এবং 5/3 হবে, ঠিক আছে? তোমরা একবার এটাকে ট্রাই করো নিজেরা, আমি করে দিচ্ছি, অবশ্যই তোমরা ট্রাই করে নিয়েছো, দেখো কি হচ্ছে এখানে। তাহলে বীজদ্বয়ের অনুপাত, যদি আমি এটাকে আলফা ধরি, এটাকে ধরো বিটা ধরলাম, তাহলে আলফা বিটা কত পাবো আমি, সি বাই এ, তাহলে সি এখানে কত, -10, সি বাই এ কত, এখানে এই রয়েছে, এবারে আলফা কত এখানে -2, বিটা কত 5/3 সমান -10/a, ঠিক না ভুল, ঠিক? এখান থেকে কি পাবো আমি, দেখো কাটাকাটি করে এ এর মান বের করবো অ্যাকচুয়ালি। তাহলে দেখো এটা কত আছে, -10/3 সমান -10/a, ওকে? তাহলে এ সমান কত হবে, 10 কেটে দাও, তাহলে মাইনাস মাইনাসে কেটে দাও, এখানে 1 1, এ সমান হচ্ছে আমাদের 3, তাহলে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, এ এর ভ্যালু আমি কি পেলাম, পেয়ে গেলাম। নেক্সট আমি যদি করি এদের যোগফল, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার সূত্র কি, -b/a, -b, তাহলে -b/a, এই রয়েছে, ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আলফা এর মান কত, দেখো এখানে -2, বিটা এর মান কত, +5/3 সমান মাইনাস বি বাই এ এর মান আমি বের করে নিচ্ছি 3, তাহলে 3 বসিয়ে দেবো আমি। তাহলে এটা কত হবে, দেখো 3 লসাগু, -6 + 5 সমান -b/3, ওকে? তাহলে হচ্ছে এখানে কত, -1/3 সমান -b/3, 3 কেটে দাও, তাহলে পড়ে থাকছে মাইনাস মাইনাস কেটে দিলে b = 1, ঠিক আছে? তাহলে b এর মান কত পাচ্ছি আমি, 1, এবং a এর মান কত পাচ্ছি আমি, 3, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 1, 3 1, ওকে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে যে √5 + √2 ডিভাইডেড বাই √7 1/7, এটা কে এর মান কত, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটু মানে কঠিন নয়, ঠিক? অবশ্যই তোমরা বুঝতে পারবে যদি একটু তোমাদের কি করতে হবে, বুদ্ধি কাজে লাগাতে হবে। দেখো এইটাকে কি লিখতে পারি আমি, এরকম ভাবে লিখতে পারি, √5 + √2 বাই √7, ঠিক? আচ্ছা এটাকে কিভাবে লিখবো আমি, √35 √35 প্লাস √k বাই 7, 7 রয়েছে এখানে, এবারে 7টাকে উপরে গুণ করে দিব আমি, তাহলে পাবো কি আমি, 7 ইন্টু √5 প্লাস √2 বাই √7 সমান √35 প্লাস √k, ঠিক? করণীয় নিরসন করব, দেখো উপর নিচ যদি আমি এখানে কি করি, উপর নিচ আমি কি করব, এখানে √7 গুণ করব, এখানে √7 গুণ করব, তাহলে নিচে 7 হয়ে যাবে,
7 আর উপরে 7 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধু √7 ইন্টু √5 প্লাস √2 সমান √35 প্লাস √k। এটাকে গুণ করলে হবে কত, √35 প্লাস √14, কেন 7 5 35, 7 2 14, √35 প্লাস √k। ওকে, দেখো 35 কি হয়ে যাবে, এখানে কেটে যাবে দুদিকে, তাহলে k এর √k সমান পড়ে থাকছে হতো √14। যদি উভয় পক্ষে বর্গ করে দিই k সমান কত বেরোচ্ছে আমাদের 14, তাহলে অ্যান্সার হবে কত, k এর মান 14। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। এই কোশ্চেনটা পরের এতে রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে যারা বুঝতে পারছো না সবাইকে বলো প্লিজ ভিডিওটি ব্যাক করে একবার দেখে না, অবশ্যই বুঝতে পারবে প্রত্যেকটা কথা যদি তোমরা শুনে থাকো। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে উপকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবি যদি সিডির সঙ্গে লম্ব হয়, এডিসি 50 ডিগ্রি হয়, তবে সিএডি এর মান কত? দেখো এই যে অঙ্কটা দিয়েছেন এটা একটু কনফিউশন টাইপের, ঠিক আছে, আমি তোমাদের কেন বলে দিচ্ছি। এখানে দুটো চিত্র হতে পারে, কিন্তু যে চিত্রটা অ্যাকচুয়াল হবে সেই চিত্রে কিন্তু অ্যান্সার চাপ হয়ে যাবে, অ্যান্সার বের করানো হয়তো হবে কিন্তু বের করানো কিন্তু একটু হলেও কনফিউশন থেকে যাচ্ছে। দেখো কি বলেছে, এবি একটি জ্যা, আমি দুটো ছবি আঁকছি ভালো করে দেখে। এবি, এবি ব্যাস বলে দিয়েছে, বৃত্তের ব্যাস। যদি এবি সিডির সঙ্গে কি হয়, এবি লম্ব সিডি, তার মানে কি অ্যাকচুয়াল অ্যান্সার এটা হবে কি এর উপরে, মানে এ বি সিডির উপর কখন লম্ব হয়, যদি আমি স্পর্শক অঙ্কন করি, ঠিক না, কারণ ব্যাসার্ধ কি হবে স্পর্শকের উপর সবসময় কি হয় লম্ব হয়, এটা 90 ডিগ্রি হবে। এবারে বলেছে দেখো এটা এইভাবেও যদি আঁকি আমি, এ বি এরকম রয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক নয়, কিন্তু এইভাবে এইটাতে কিন্তু অ্যান্সারটা আসবে, এইটাতে কিন্তু অ্যান্সারটা আসবে না, ঠিক আছে। এবার বলছে দেখো এডিসি এর মান 50 ডিগ্রি, এডিসি, আচ্ছা এটা নিশ্চয়ই সি, এটা ডি। এবারে সিডির দৈর্ঘ্য বলে দেয়নি, কত দূর যাবে কিচ্ছু বলে দেয়নি, কিন্তু এইখানে যদি কোনো একটা জ্যা নিই আমি, সিডির দৈর্ঘ্য কিন্তু আমি পাবো। ওকে, ফার্স্ট হলো। এবার বলেছে এডিসি 50 ডিগ্রি, এডিসি, এডিসি 50 ডিগ্রি, তার মানে আমি দেখো আঁকছি এখানে এডিসি, এটা 50 ডিগ্রি, এই কোণটা বলেছে কি অ্যান্সার, সরি সরি সরি, এ এ এ যোগ করব, সরি, এডিসি এটা বলে দিচ্ছে আমাদের 50 ডিগ্রি, ঠিক। আচ্ছা এখানেও যদি টানি আমি, এটা ডি নিব আমি, এডিসি এটাও কত হবে 50 ডিগ্রি হবে, ঠিক। বলছে সিএডি এর মান কত, সিএডি মানে এইটা যে যোগ করব এই পুরোটার মান কত, এটা কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি লম্ব হয়েছে, আমি এখানেও কি পাবো 90 ডিগ্রি পাবো, এটাও কি পাবো আমি 90 ডিগ্রি পাবো। দেখো এরপরে এই যে মানটা আমাকে বের করতে বলেছে যদি বাইরে থাকে, ঠিক আছে না, তার মানে কি হবে দেখো এখানে এই মানটা চেয়েছে, এটাতে সম্ভব হচ্ছে না, 90 50 এটা কত হচ্ছে 40, হয়তো দেখে মনে হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো রুল পাওয়া যাচ্ছে না ডবল কেন হবে, কিন্তু এইখানে হবে। এটা যদি 50 40 ডিগ্রি 50 90, দেখো 50 90 হলে কত হলো, 50 90 140, টোটাল যে ত্রিভুজের কি হবে 180, তার মানে এটা কত হবে 40 ডিগ্রি হবে, ঠিক। তাহলে 40 এখানে 50 90 90 180। ওকে, এর ক্ষেত্রে কেন হচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে এখানে যেহেতু লম্ব আছে না, তার মানে কি হচ্ছে সিডি যে জ্যাটা ছিল এখানে দুভাগে ভাগ করছে, এইদিকে যা বাহু থাকবে এইদিকে তাই বাহু থাকবে, ঠিক না। ওকে, তার মানে দেখো এখানে এই বাহুটা এই বাহুটা যেহেতু সমান আছে, এইখানে এই দুটো ত্রিভুজ, এখানে যদি ও একটা নাম দিই, এ ও ডি আর এ ও সি, এই দুটো ত্রিভুজ কিন্তু কি ত্রিভুজ হবে, আর তোমার সর্বসম ত্রিভুজ হবে, তাই না, কোণ বাহু কোণ বাহু, ঠিক আছে। এইভাবে কিন্তু এরা কি হবে সর্বসম হয়ে যাবে, তখন কিন্তু এই কোণটার সঙ্গে আমি এই কোণটা কি সমান দেখাতে পারি, কিন্তু এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, সিডি যদি বলেও দিত কিছু একটা যে মধ্যবিন্দু কিছু একটা এই দুটো, তখন তখন কিন্তু বলতে পারতাম, না হলে কিন্তু সম্ভব নয়। তাই কি হবে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, তার মানে এটা 40 হলে উপরেরটাও 40, তার মানে টোটাল সিএডি এই কোণটা কিন্তু 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি হবে, অর্থাৎ 80 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে।
আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেও দিয়েছিলাম, ঠিক আছে, আগের একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি, জাস্ট আমি এমনি বলে দিচ্ছি, দেখে নাও। এইখানে আমি করে দিচ্ছি, কিন্তু পুরো ডিটেলে কিন্তু দেখতে হলে আগের ভিডিও তোমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে কি বলছে, একটা 13 সেন্টিমিটার টোটাল বলছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছে 13 সেন্টিমিটার, মানে এইখান থেকে এইটা হচ্ছে 13 সেন্টিমিটার। সরি, কালারটা চেঞ্জ করি, 13 সেন্টিমিটার এটা। এবারে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এইটা কত আমাদের 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। সরল সাধারণ স্পর্শক মানে কি একই পাশে থাকবে, এরকম একটা আমি সরল সাধারণ স্পর্শক টানলাম, তাহলে এইটা যদি যোগ করে দিই এই দুটো, তাহলে এটা হবে 8 সেন্টিমিটার, এটা হবে কত 3 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের। নেক্সট কি করবে এখানে, যেটা করবে সেটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, তাহলে এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই দুটো কি হবে সমান্তরাল হবে। এখানে ধরো আমি নাম দিয়ে দিলাম পি কিউ, তাহলে পি ও, এটাকে ও ড্যাশ যদি দিয়ে দিই, পি ও এবং কিউ ও ড্যাশ সমান্তরাল, কারণ একটা সরলরেখার উপর দুটো যদি লম্ব হয় তাহলে এই দুটো কি হবে মানে কি হবে সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তার মানে 3 সেন্টিমিটার এই মাপ নিয়ে কি করব, ও ড্যাশের সমান্তরাল করে একটা সরলরেখা টানবো, ও ও ড্যাশের সমান্তরাল করে সরলরেখা টানবো, কোথায়, কিউ থেকে। কার উপর ছেদ করছে, ধরো পি ও এর উপর, এখানে একটা নাম দিব আমি, ধরো এম বিন্দুতে ছেদ করেছে, কোথায়, এইখানে। তার মানে দেখো এই এম এবং কিউ, এম কিউ এইটা কত সেন্টিমিটার হবে, 13 সেন্টিমিটার, কারণ এই দুটো লম্ব, এর সমান্তরাল করে একটা যদি সরলরেখা টানি, এটা 13 হলে এটাও কি হবে 13 সেন্টিমিটার হবে। এবারে দেখো উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি পি কিউ এম, ঠিক না। এই ত্রিভুজটা কি ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কিউ এমটা কি অতিভুজ, পি কিউটা হচ্ছে ভূমি, আর পি এমটা হচ্ছে লম্ব, তার মানে বের করতে বলছে আমাকে পি কিউ, ধরো ভূমিটা বের করতে বলছে, তাহলে পি কিউ সমান কি হবে, ভূমি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ মানে কত 13 স্কোয়ার, লম্ব মানে কত এখানে, এইটা যদি আমার 3 হয়, এইটা কারণ 3 সেন্টিমিটার সমান করে তো আমি টেনেছি, এটা যদি 3 হয় উপরেরটা কত হবে 8 - 3 মানে হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক, তাহলে 5 স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার 169 মাইনাস 25, রুট ওভার 144 মানে 12 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার হবে দেখো 12 সেন্টিমিটার সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো আবারও ডিটেল বলে দিলাম, যেখানেই করো না কেন তোমরা সবাইকে বলবো ডিটেল পড়ে যাও, অবশ্যই তোমাদের কোশ্চেন ঘোরালেও নিজেরা করতে পারবে। নেক্সট বলেছে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের এবিসিডির সঙ্গে সমান্তরাল, এডি বিসি বাহুর উপর পিও কিউ বিন্দু দুটি এমন ভাবে অবস্থিত যে পি কিউ ডিসির সঙ্গে সমান্তরাল, পিডি হচ্ছে 18 সেন্টিমিটার, বি কিউ হচ্ছে 13 সেন্টিমিটার, কিউ সি 15 সেন্টিমিটার হয়, তবে কি বলেছে আমাদের এডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, তোমরা অবশ্যই ছবিটা একটু নিজেরা এঁকে নাও। দেখো কি বলেছিস, এটা ট্রাপিজিয়াম অঙ্কন করবো আমি, ঠিক, এটা একটা আমি ট্রাপিজিয়াম, কি বলেছে এবির সঙ্গে সিডি সমান্তরাল, তাহলে আমি নাম দিব এটা এ বি সি ডি, এইভাবে নাম দিলাম। বলেছে দেখো এডি এবং বিসি বাহুর উপর পি কিউ, এডি বাহুর উপর আমি নাম একটা দিলাম পি, সিডি বাহুর উপর কিউ, এমন ভাবে নিতে বলছে পি কিউ ডিসির সঙ্গে সমান্তরাল, পি কিউ আর কার সঙ্গে সমান্তরাল, ডিসির সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। তাহলে এইটা এই দুটো আমাকে সমান্তরাল বলে দিচ্ছে। এবারে বি কিউ 35 ডিগ্রি, বি কিউ 35 সেন্টিমিটার, আচ্ছা পিডি 18 সেন্টিমিটার, পিডি কোথায় এইটা, তাহলে এইটা আমার কত দিয়ে দিচ্ছে বলো, এটা হচ্ছে 18 সেন্টিমিটার, এইখান থেকে এইটা, আচ্ছা দিয়েছে বি কিউ 35, বি কিউ এটা 35 সেন্টিমিটার, কিউসি এইটা দিয়ে দিচ্ছে কত আমাকে 15 সেন্টিমিটার, এইটা দিয়ে দিচ্ছে 35, এইটা দিয়েছে 18, এইটা ই এর মান, তাই তো, এডির মান, এডি এডি মানে হচ্ছে পুরোটার মান চেয়েছে। আচ্ছা দেখো তোমাদের সদৃশ্য কোণী, যে তোমরা সদৃশ্যতাতে পড়েছিলে তোমরা, ট্রাপিজিয়ামের একটা শর্ত বলছিল কি, যে একটা ট্রাপিজিয়ামের, ঠিক আছে, যদি সমান্তরাল বাহু দুটো যে থাকবে তাদের মধ্যে
যদি যে কোনো একটা বা ভূমিকে যদি ধরি, এই দুটো তো সমান্তরাল ট্রাপিজিয়ামের হয়, এর সঙ্গে এটা সমান্তরাল মানে কি এটার সঙ্গে এটা সমান্তরাল। বলছি যদি তাদের সমান্তরাল করে যদি একটা মধ্যবিন্দু মানে সরলরেখা অঙ্কন করি যেটা তির্যক বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তখন কিন্তু কি সূত্র পড়েছিল এখানে, এখান থেকে লিখছি আমি, ডিপি বাই পিএ সমান সিকিউ বাই কিউবি। এটা কিন্তু হয়, এটা কিন্তু তোমরা পড়েছো। ওকে, যদিও না পড়ে থাকো প্রয়োগ তোমরা দেখে নিবে, সদৃশতাতে রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আমার কাছে যদি থাকতো পেজ নাম্বারটা বলে দিতাম, এই মুহূর্তে বলতে পারছি না। দেখো ডিপি কত হবে 18 বলে দিয়েছে, পিএ আমি বের যদি করে নিই তাহলে ডিপির সঙ্গে পিএ যোগ করে দিলে আমি পুরোটা পেয়ে যাব, সমান সিকিউ, সিকিউ মানে কত 15 বাই কিউবি, কিউবি মানে 35। এখান থেকে আমি পিএ বের করব, সমান কত হবে 35 গুণিত 18 বাই 15, 5 3 15, 5 7 35, 3 6 18, তাহলে পাচ্ছি কত আমি এখানে দেখো, এখানে 41 7 6 42 পাচ্ছি, 42। তাহলে পিএ পেলাম আমি কত 42 সেন্টিমিটার। তাহলে পুরোটা কত পাবো আমি, ডিএ, ডিএ কত হবে 42 প্লাস 18 মানে হচ্ছে 60 সেন্টিমিটার অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, খুব সহজ অঙ্ক, একটু বুঝে করলে সূত্রগুলো উপপাদ প্রয়োগগুলো যদি তোমরা মনে রাখো তাতে কিন্তু তোমাদের অনেকটা সহজ হবে এই অঙ্ক করতে হলে। এই প্রয়োগটা মনে রাখবে, এই বছর কিন্তু এইরকম একটা টাইপের কোশ্চেনের আসার সম্ভাবনা কিন্তু প্রবল, বলে রাখো। ভালো করে দেখে যাবে এই শর্তটা, ঠিক আছে, কিচ্ছু নয়, জাস্ট অনুপাত করে দিলেই কিন্তু অ্যান্সার পাবে তোমরা এইসব অঙ্কে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে সাইন 2 থিটা কস 4 থিটা হলে ট্যান 3 থিটা এর মান কত। ওকে, আচ্ছা কি লিখবো আমি, দেখো এখানে সাইন 2 থিটা, সাইন 2 থিটা লিখলাম আমি। এবারে কস 4 থিটাকে লিখতে পারি না আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখতে পারি আমি। ওকে, তাহলে 2 থিটার সঙ্গে লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাই এইটাকে আমি এইভাবে লিখেছি। এখান থেকে দেখো 6 থিটা সমান কত পাচ্ছি 90, থিটা কত পাবো 90/6 মানে হচ্ছে 15 ডিগ্রি। চেয়েছে কত ট্যান 3 থিটা, তাহলে লিখবো আমি কত ট্যান 3 থিটা 15 3 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত হবে এখানে 1। নেক্সট বলিস তো এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বি এর বি সমকোণ ডি এসি এর মধ্যবিন্দু হলে সাইন এ বি ডি এর মান কত। ওকে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজ এরকম বলেছে, তাহলে এইটা বলে দিয়েছে বি 90 ডিগ্রি কোণটা যেটা থাকবে। ওকে, বি হচ্ছে সমকোণ বলে দিয়েছে, ডি এসি এর মধ্যবিন্দু, ডি এসি এর মধ্যবিন্দু এবিসি। ওকে, দিয়ে কি বলেছে দেখো সাইন এ বি ডি, এ বি ডি এইটা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা মধ্যবিন্দু হয়, তাহলে এটা দুভাগে ভাগ করবে। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে এখানে, তার মানে দেখো এই কোণটা 90 হলে এটা কত হবে 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হয়ে যাওয়া মানে কি দেখো সাইন 45 ডিগ্রি মান কত এখানে 1/√2, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1/√2। তোমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, সম আয়তন বিশিষ্ট দুটি আয়তঘনের দৈর্ঘ্যের অনুপাত 2:3, প্রস্থের অনুপাত 3:4, প্রথমটির উচ্চতা 10 সেন্টিমিটার হলে দ্বিতীয়টির উচ্চতা কত হবে। তাহলে দেখো দুটি আয়তঘনের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে আয়তঘনের যদি আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমি A1 ABC ধরে নিই, ঠিক আছে না, তাহলে প্রথমটার যে দৈর্ঘ্যের অনুপাত বলেছে আমি এখানে লিখব ফার্স্ট আয়তঘন, এখানে সেকেন্ড আয়তঘন যদি লিখি আমি, তাহলে ফার্স্টেরটা দেখো দৈর্ঘ্য কত বলে দিচ্ছে এ সমান লিখবো আমি 2x, ঠিক আছে, একক সেন্টিমিটার দিব, আর এখানে কত লিখবো এ এর মান কত হবে এখানে 3x সেন্টিমিটার। ঠিক, এবারে দেখো প্রথমটির প্রস্থের অনুপাত ধরো বি যদি আমি প্রস্থ ধরি, তাহলে বি কত হবে ধরো 3y সেন্টিমিটার, এখানে আমি y ধরবো আর এটা ধরবো আমি কত 4y সেন্টিমিটার। ঠিক, উচ্চতা প্রথমটার বলে দিয়েছে সি বা এইচ এর মান বলে দিয়েছে কত আমার এবি এইচ যদি ধরি আমি, তাহলে এইচ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, এইটা কত হবে বলতে বলেছে। কিন্তু দুজনের কি বলে দিয়েছে দেখো আয়তন সমান, তার মানে এ বি সি এদিকের আয়তন এদিকের আয়তন সমান হবে, ঠিক আছে। যদি আমি এর উচ্চতা এইচ ধরে নিই
তাহলে দেখো 3x আয়তঘনের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 3x ইন্টু 4x ইন্টু এইচ, এটা সমান লিখতে পারি এই দিকের গুণফল 2x ইন্টু 3y ইন্টু 10। ঠিক, এখান থেকে এইচ এর মান বের করব আমি, তাহলে 2x ইন্টু 3y ইন্টু 10 বাই কত হবে 3x ইন্টু 4x। ঠিক, তাহলে দেখো এখানে আমার কি হবে, যে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কাটাকাটি যদি আমি করি এখানে আসবে কত, এটা y 4y, ইয়েস, ওকে। তাহলে দেখো y কেটে দাও, x কাটবে, আচ্ছা এখানে 2 2 4, 2 5 10, 3 3 কেটে যাবে, তাহলে এইচ এর মান কত হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক না? তাহলে অ্যাকচুয়ালি এখানে এইচ এর মান কত আসছে আমাদের 5 সেন্টিমিটার, অর্থাৎ দ্বিতীয়টির উচ্চতা কত হবে 5 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 11 দাগের কোশ্চেন দেখো, বলছে যে একটি একমুখ খোলা চোঙের ভূমিতলের ব্যাস 5 সেন্টিমিটার, আয়তন 687.5 ঘন সেন্টিমিটার, ওই চোঙের মধ্যে সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে এখানে বলেছে। ঠিক আছে, দেখো মার্বেল যখন একটা চোঙের মধ্যে রাখবো, নিশ্চয়ই চোঙের যে টোটাল ব্যাস হবে মার্বেলের ব্যাস দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি কি করব, অতগুলো মার্বেল কিন্তু ওর মধ্যে থাকবে। তার মানে কি করব আমি, দেখো চোঙের আয়তন কত বলে দিয়েছে, চোঙের আয়তন 687.5 ঘন সেন্টিমিটার। এবারে দেখো মার্বেলের চোঙের যে সমান ব্যাস বিশিষ্ট মার্বেল, তাহলে আমি যদি লিখি মার্বেলের আয়তন কত হবে, মার্বেলের আয়তন হবে কত 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 গুণিতক পাই, পাই মানে কত 22/7 গুণিত আর কিউব, আর কিউব দেখো 2r সমান 5 সেন্টিমিটার বলে দিচ্ছে, ব্যাস 5 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে 5/2 সেন্টিমিটার। আমরা এখানে লিখতে পারি না আমি 5/2 মানে 2.5 এর কি হবে হোল কিউব সেন্টিমিটার কিউব। এবারে তোমরা কি করবে, এখানে এই দুটোকে ভাগ করে দিবে, দিলেই তো আমি মার্বেলের সংখ্যা পাবো। ওকে, তাহলে মার্বেলের সংখ্যা পেতে হলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো এখানে তাহলে মার্বেলের সংখ্যা কত হবে, মার্বেলের সংখ্যা কত হবে 687.5 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.5, এর কি এটা কি হবে হোল কিউব হবে। ওকে, এটাকে কাটাকাটি করলে, আমি কাটাকাটি করে দেখেছিলাম, এখানে আমাদের অ্যান্সার আসছে, এটা কাটাকাটি করলে আসে 10.5, এতটি মানে 10.5টা তোমাদের অ্যাকচুয়ালি মার্বেল তৈরি হবে এখানে, মানে 10টা হয়ে আর হাফ হয়ে কিন্তু থেকে, আর হাফ অবধি যাবে থেকে যাবে, অ্যাকচুয়ালি মার্বেলের সংখ্যা বলেছে, তো তো এখানে 10টা মার্বেল, মানে কেন জানি না এখানে পূর্ণ সংখ্যা এলো না, তবে এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। হয়তো ডেটা কোথাও ভুল হয়েছে, যদি তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কারোর অ্যান্সার পূর্ণ সংখ্যায় বেরিয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমার তো এটাই বেরোলো। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো বলছে ইউআই সমান এক্সআই -25/10 হলে, আচ্ছা এখানে বলছে এক্স বারের মান কত, দেখো এগুলো বারবার বলেছি আমি, এটার মান হচ্ছে এ, এটার মান কত এইচ। ঠিক আছে, তাহলে সূত্র কি ছিল, এ প্লাস এক্স বার সমান কি ছিল, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ওকে, তাহলে এ কত 25 প্লাস এইচ হচ্ছে 10 ইন্টু ইউএফআই ইউ হচ্ছে 20/100। ওকে, তাহলে শূন্য কাটো, তাহলে 25 প্লাস 2 মানে হচ্ছে 27। ওকে, তাহলে গড় কত হচ্ছে, যৌগিক গড় কত হচ্ছে 27। এই কোশ্চেনটা বারবার কিন্তু আসছে তোমাদের, তো দেখো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এখানে আম, এই কোশ্চেনটা কিন্তু দিচ্ছে, তাই বলছি এটা ভালো করে একটু তোমরা সূত্রটা ভালো করে পড়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে নেক্সট ডিস্ট্রিক্ট নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।